আজ সকালে এক পশলা বৃষ্টি হয়ে গেছে। কয়েকদিন ধরেই মনটা একটু ভারাক্রান্ত। মা এসে চলে গেছেন তার দুঃখে। সত্যি আমরা বাঙালি জাতি বড়ই অদ্ভুত। সারা বছর পুজোর জন্য অপেক্ষা করি, আর পুজো এলে কখন যে চট করে 4টে দিন কেটে যায় সেটা বোঝা যায় না। তিলোত্তমা এতদিন যে সুন্দর আলোর সাজে সুসজ্জিত ছিল, তার প্রতিটা আলোকে যেন এখন কেউ ফু দিয়ে নিভিয়ে দিয়েছে। শহরের প্রতিটা রাজপথ যা এই 4 দিন হুল্লোড় ও চিৎকারে বেঁধেছিল, সবটাই আজ যেন বিষাদে পরিণত হয়েছে। প্রতিটা রাত জাগা অলিগলি যারা এই 4 দিন মেতেছিল অমোঘ সুখে, সেই স্থানগুলো আজ যেন বহন করছে মৃত্যুপুরীর আদিম বিভীষিকা। শহর জানে এবার তাকে ফিরতে হবে নিজস্ব ছন্দে, আবারও অপেক্ষা করতে হবে একটা বছরের। এই সময় আপামর বাঙালির মুখে হয়তো শুভ বিজয়ের হাসি থাকে, কিন্তু চোখ থেকে বেরিয়ে আসে অজস্র অশ্রুধারা। পুজো শেষ হওয়ার পরে এই 3 দিন আর কোনো কাজ করা হয়ে ওঠেনি। আর ব্যোমকেশের হাতেও তেমন একটা কেস নেই, তাই আমি ওর ঘরে এসেই একটু এটা ওটা নিয়ে কথা বলছিলাম। হঠাৎ করেই আমার চোখ গেল ব্যোমকেশের রিডিং ডেস্কের দিকে। সেখানে উঁকি দিচ্ছে একটা বই। আমি ব্যোমকেশকে জিজ্ঞেস করলাম, ওটা কি বই গো? ব্যোমকেশ একটু অন্যমনস্ক ছিল। সে এবার ডেস্কের দিকে তাকিয়ে বলল, কোনটা? ওই বইটা? আচ্ছা, ওটা একটা ম্যাগাজিন। আসলে পৃথিবীর বহু রহস্যময় জায়গাগুলোর বিষয়ে লেখা, যার সমাধান আজও সম্ভব হয়নি। আমার পড়া মোটামুটি ভাবে শেষ, তুমিও পড়ে দেখতে পারো। অনেক কিছু অজানা তথ্য জানতে পারবে। কিন্তু আমার তখন সত্যি বই পড়ার কোনো ইচ্ছেই ছিল না, তাই বললাম, কেমন রহস্য বলো তো, একটু শুনি। ব্যোমকেশ হাসি মুখে বলল, যেমন ধরো, এই বইটার একটা অধ্যায় আছে যার নাম 5 মিস্টিরিয়াস ডোরস। সারা পৃথিবীতেই রয়েছে এমন 5টি দরজা। হয়তো তার পেছনে হয়তো লুকিয়ে রয়েছে নানান ধনসম্পদ, না হয় অজানা কোনো রহস্য বা অভিশাপ। আর এসব দরজা ঘিরেই রয়েছে লোমহর্ষক নানান গল্প কাহিনী, যার জেরে এই সমস্ত দরজা খুলতে ভয় পায় মানুষ। যেমন স্বর্গের দরজা, নরকের দরজা, এই সমস্ত দরজাই স্থান পেয়েছে মানুষের কল্পনায়। তাদের মধ্যে অন্যতম যেমন চীনে 1974 সালে চীনের জিংওয়া প্রদেশে এক কৃষক পরিবার পাতকুয়ো খুঁড়তে গিয়ে সন্ধান পান কিছু পোড়া মাটির তৈরি মূর্তি। সঙ্গে সঙ্গে তারা তৎকালীন সরকারের নজরে আনেন গোটা বিষয়টা। এরপর সে দেশের আর্কিওলজিক্যাল বিভাগের মানুষজন জায়গাটির গুরুত্ব বুঝে খনন কার্য শুরু করলে আবিষ্কৃত হয় টেরাকোটার তৈরি এক বিশাল সেনাবাহিনীর মূর্তি। প্রায় 20,000 বর্গ কিলোমিটার জুড়ে অবস্থান ছিল এক সেনাবাহিনীর। মোট 8,000টি টেরাকোটার তৈরি সেনার মূর্তির পাশাপাশি পাওয়া যায় 130টি রথ, 150টি ঘোড়সওয়ার সেনা এবং 500টি মাটির ঘোড়া উদ্ধার হয়। এই সেনাবাহিনীকে ওই জায়গায় এমনভাবে সাজিয়ে রাখা ছিল যার ফলে তার মাঝখান থেকে একটি দরজা দৃশ্যমান হয়। কোনো এক অজানা কারণে সেখানকার স্থানীয় মানুষদের বিশ্বাস যে ওই দরজা খুললে গোটা এলাকার অভিশাপ নেমে আসবে। স্থানীয় মানুষের বিশ্বাসকে মর্যাদা দিয়ে ওই দরজা আজও খোলা হয়নি। আর যেমন ধরো, মিশরের গিজার পিরামিড ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপত্য। কিভাবে এই পিরামিড ওই সময় তৈরি হয়েছিল তার কোনো সদুত্তর আজও কিন্তু নেই গবেষকদের কাছে। তবে এই পিরামিড নিয়ে নানান অবাস্তব কাহিনী প্রচলিত আছে। কারো মতে গ্রহান্তরের প্রাণীদের তৈরি করা এই পিরামিড, আবার কারো মতে মিশরের মরুভূমির বালির তলায় কোনো গোপন মন্দিরে রয়েছে এই পিরামিড তৈরির পদ্ধতি। আজ পর্যন্ত গিজার পিরামিডের সমস্ত দরজা খোলা হলেও কোনো এক অজানা কারণে একটি দরজা খোলা হয়নি। এমনকি মিশর সরকারের তরফেও নির্দেশিকা জারি করে ওই দরজা খোলার পথও বন্ধ করে দেওয়া হয়েছে। সত্যি ওর সাথে থাকলে কত রকমের দারুণ তথ্য পাওয়া যায়। ইতিহাস হোক কিংবা রহস্য, সবকিছুতেই ও পড়াশোনা করে জ্ঞান সংগ্রহ করতে ভালোবাসে। ওর মতে একটি মানুষ যতদিন বেঁচে থাকবে তাকে কিছু না কিছু শেখা বা জ্ঞান সংগ্রহ করা উচিত। পৃথিবী রহস্যময়, যার অনেক কিছুই আমাদের কাছে অজানা, আর সেটা জানার মধ্যেই লুকিয়ে আছে অদ্ভুত আনন্দ। বইটা আমি কয়েকদিনের জন্য নেব। তুমি যা বললে তারপর থেকে আমার প্রচণ্ড আগ্রহ জন্মাচ্ছে এটা পড়ার জন্য। কিছু একটা হয়তো ও বলতে যাচ্ছিল, ঠিক এমন সময় বাইরে একটা ভারী জিপের শব্দ শুনতে পেলাম। ও নিচু গলায় বলল, দাসবাবু, এত সকাল সকাল, তার মানে কোনো গন্ডগোল হয়েছে মন বলছে। একটুক্ষণ পরেই আমাদের দরজায় জোরে জোরেই কড়া নাড়ার শব্দ শুনতে পেলাম। ও বলল,
দাসবাবুই এসেছেন, তবে ওনার মনে হচ্ছে ভালো মতোই চাপ যাচ্ছে, আর কোনো জটিল কেস হবে সেটা আশা করা যাচ্ছে। আমার অনুমান যদি ঠিক হয়, আজ মনে হচ্ছে মাথা খাটানোর মতো একটা কেস পাওয়া যাবে। আমি ওর দিকে তাকিয়ে বললাম, তা উনি যে কোনো জটিল সমস্যায় আছে তা তুমি বুঝলে কিভাবে? উনি তো তোমার কাছে মাঝে মাঝেই পরামর্শ চাইতেও আসেন। আজও হয়তো সেই রকম দেখা করতেই আসছেন। ও মাথা নেড়ে বলল, খুব সহজ ব্যাপার। দাসবাবু যদি আমার সঙ্গে দেখা করতে আসবেন, তবে তিনি আস্তে ধীরে আসবেন, হন্তদন্ত হয়ে নয়। আর সব থেকে বড় বিষয়, তোমার লক্ষ্য করা উচিত ছিল আমাদের দরজার তো ডোরবেল আছে। ভদ্রলোক এর আগেও বহুবার এসেছেন, তাহলে তিনি বেল না টিপে দরজা ধাক্কা দিলেন কেন? আর তাও আবার এত জোরে জোরে। সুতরাং তিনি বেশ ভালো কোনো জটিল সমস্যায় আছেন, যে তিনি ডোরবেলের মতো অতি তুচ্ছ একটা জিনিস খেয়াল করতে পারেননি। সত্যি ও এত সহজভাবে ব্যাপারগুলো বুঝিয়ে দেয় যে মনে হয় এ তো সহজ বিষয়। কিন্তু ও না বললে হয়তো এগুলোই বড় রহস্য হয়ে দাঁড়ায় আমার জন্য। সে যাই হোক, দাসবাবু আমাদের ঘরে প্রবেশ করলেন। ভদ্রলোক রীতিমতো হাঁপাচ্ছেন বলতে হয়। প্রথমেই একটা সোফা দখল করে বসে পড়লেন তিনি। চা নেবেন দাসবাবু? একটু চা বলি। ওফ, আর চা, তার কি আর জো আছে? এমনি সকালে ওঠার অভ্যেস নেই, তার উপর এত বড় কাণ্ড। এখন চা খাওয়ার সময় নেই, তুমি বরং রামুকে এক গ্লাস ঠান্ডা জল দিতে বলো। আর ব্যোমকেশ, তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, বেরোতে হবে এক্ষুনি, বসার সময় নেই বাপু। ব্যোমকেশ ওনাকে আপাদমস্তক দেখে একটু ভেবে বলল, আপনার যে উত্তেজনা দেখছি, কোনটুন নাকি? দাসবাবু একটু অবাক হয়ে বললেন, ইয়ে মানে হয়েছে কি, একটু আগেই থানা থেকে ফোন এলো। বিখ্যাত 5 তারা হোটেলের কামরায় হোটেলেরই এক বেয়ারা খুন। সেটা হলেও তাও শান্তি ছিল, কিন্তু ঘটেছে দুটো ব্যাপার একসাথে। বড় বিষয়টা হলো, একটি অতি দামি হীরের আংটি চুরি হয়েছে। তাই দৌড়াতে দৌড়াতে গিয়ে পৌঁছায় মার্ডার স্পটে। কিন্তু পৌঁছে দেখি খটোমটো সব ব্যাপার, কিছুই তো মাথায় এলো না। দেরি করার প্রশ্নই ওঠে না, তাই ভাবলাম তোমাকে একবার ডেকে নিয়ে যাই। সে ভালোই করেছেন। আমার হাতেও তেমন একটা কাজ নেই এখন, আমি তৈরি হয়ে নিচ্ছি, চলুন। বেশিক্ষণ লাগলো না, 10 মিনিটের মধ্যেই আমরা তৈরি হয়ে নিলাম। আমরা যখন দাসবাবুর জিপে উঠছি, আকাশের অবস্থা তেমন একটা ভালো নয়। এই অল্প সময়ের মধ্যেই আকাশ কালো করে ভালো মতো মেঘ জমেছে। আমরা উঠে পড়তেই জিপ স্টার্ট দিল। রাস্তায় তেমন একটা ট্রাফিক নেই। ও এবার ওর পকেট থেকে একটা সিগারেট বের করে ওটা জ্বালিয়ে একটা শুক টান দিল। তারপর গাড়ির জানলা দিয়ে ধোঁয়া ছেড়ে তাকিয়ে একটা হিন্দি গানের সুর গুনগুন করছিল। আমি বুঝলাম ওর মন এখন মোটামুটিভাবে ফুরফুরেই আছে, তবে কতক্ষণ থাকবে সেটা বলা যায় না। কারণ একটু পরেই আমাদের চোখে পড়বে একটা লাশ। তখন ওটা দেখে ওর এই মনোভাব থাকবে না আশা করি। ঠিক ওই 30 মিনিটের মাথায় দাসবাবুর পুলিশ জিপ আমাদের হাজির করলো একটি 5 তারা হোটেলের সামনে। আমি আগেও এই হোটেলের বাইরে দিয়ে বহুবার গেছি, কিন্তু কোনোদিন ভিতরে যাওয়ার সুযোগ হয়নি। বেশিরভাগ সময় বিদেশি পর্যটকরা কলকাতায় ঘুরতে এলে এই ধরনের দামি হোটেলে ওঠে। হোটেলের বাইরে সার দাঁড়িয়ে আছে নামি দামি বহু অনেক গাড়ি। হোটেলের সামনে ছোটোখাটো একটা বাগানও লক্ষ্য করলাম, আর সামনের প্যাসেজে একটা বড় ফোয়ারা, যা হোটেলের সৌন্দর্যকে আরও বেশি বাড়িয়ে দিয়েছে। বাইরে দিয়ে দেখেই বোঝা যায় হোটেলটি 20 তলার কম তো হবেই না। পরে জেনেছিলাম এটা 24 তলা। বাইরে ইতস্তত ছড়িয়ে আছে বহু পুলিশের লোক। কাজের সূত্রে ওকে সমস্ত ডিপার্টমেন্টের সমস্ত পুলিশ ভালো মতোই চেনে। আর দাসবাবু থাকার জন্য আমাদের অপেক্ষা করতে হয়নি। তাড়াতাড়ি আমরা উন্নত প্রযুক্তির লিফটে করে 12 ফ্লোরের 112 নম্বর কামরার দিকে এগিয়ে গেলাম, যেখানে খুনটা হয়েছে। সেই রুমে এখন 3-4 জন পুলিশ ভালো করে ঘরটিকে ঘিরে রেখেছে। আর খুন যেইখানটায় হয়েছে পুরো জায়গাটা পুলিশ ভালোভাবে সিল করে দিয়েছে। ওর সাথে আমরা প্রবেশ করলাম ঘরে, আর সঙ্গে সঙ্গেই যে দৃশ্যটা আমাদের চোখে পড়ল সেটা সত্যি এতটা ভয়ানক হবে তা আশা করিনি। একটা বছর 27-28-এর ছেলের নিথর দেহ পড়ে আছে খাটের ওপর। তার শরীরের জামা কাপড় এতটা ছিন্ন ভিন্ন যে দেখে বোঝা যায় তার সাথে খুনির ভালো মতোই হাতাহাতি হয়েছিল। তবে শেষ অবধি বোধ করি আততায়ী তার মুখে বালি চাপা দিয়ে তাকে দম বন্ধ করে নির্মমভাবে হত্যা করে। তার চোখ, নাক, মুখ শ্বাস ফুলে লাল হয়ে গেছে। চোখ যেন কোটর দিয়ে ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। একটা কনস্টেবল এগিয়ে এলো ওর সামনে, বলল, এই যে স্যার, দেখতেই তো পাচ্ছেন কি নির্মমভাবে হত্যা করা হয়েছে এই ছেলেটিকে। হোটেলের লোকেদের কথা মতে ছেলেটা অত্যন্ত শান্ত প্রকৃতিরই ছিল, কারোর সাথে তেমন একটা কথাবার্তা বলতো না। নিজের মতো হোটেলে কর্মচারীর কাজ করতো, আর কাজ শেষে এই রুমে চলে আসতো। এই ছোট রুমটাই তাকে থাকার জন্য দেওয়া হয়েছিল। ছেলেটির নাম সুখবীর সিং।
চাকরির সময় বাবা মা কেউ নেই বলেছিল, তাই আমরা এখনো বাড়ির লোকের খোঁজ চালাইনি। তবে সব থেকে অবাক একটা কাণ্ড করেছি স্যার, এই দেখুন। বলে কনস্টেবল পাশে রাখা ড্রয়ার থেকে মোটা অঙ্কের করকরে টাকার বান্ডিল রাখলো। তারপর হাসি মুখে বলল, এতে প্রায় 60,000 টাকারও উপরে করে নোট আছে স্যার। লোকটা হোটেলে চাকরি করে বেতন পেত 5,000 টাকা। এই টাকা কোনোভাবে তার হতেই পারে না। এটা তাকে কেউ দিয়েছিল মনে হয় স্যার। কিন্তু প্রশ্ন হচ্ছে, এতগুলো টাকা পেয়ে লোকটা হোটেলে বসে থাকলো কেন? তার তো পালিয়ে যাওয়ার কথা। ও চিন্তিত গলায় বলল, আর ওই হিরের আংটি চুরির ব্যাপারটা? পুলিশের অনুমান এই ছেলেটাই ওই হিরেটা চুরি করেছে, আর সে ওই হিরেটা কোথাও বেঁচে এসেছিল, আর সেটার টাকাই এটা। ও হো হো করে হেসে বলল, সে যদি হিরেটা বেচেও দেয় তবে তার মোটে 60,000 টাকা পাওয়ার কথা নয়, কারণ সবাই একটা হীরের আংটির দাম জানে। আর তার থেকেও বড় কথা হলো, ছেলেটা যদি হিরেটা বেচেও থাকে তবে কেউ কেন তাকে খুন করবে? সবটা এতটা সোজা নয়। তোমরা ভালো করে ঘরটা সার্চ করো, হিরেটা হয়তো এখনো ওই ঘরেই কোথাও থাকতে পারে। আমি ততক্ষণ একটু হোটেলের ম্যানেজার ও যে মহিলার হীরের আংটি চুরি গেছে তার সঙ্গে একটু কথা বলে আসি, কেমন? 3 জন পুলিশ তৎক্ষণাৎ পুরো ঘরটা তন্ন তন্ন করে খোঁজা শুরু করে দিল। আমরা বেরিয়ে এলাম বাইরে। দাসবাবু আমাদের বললেন, ভদ্রমহিলা এই ফ্লোরের 128 নম্বর রুমে আছেন। চলো ওনার সাথে আগে একটু কথা বলে নি। তোমার যা যা জানার আছে ওনার থেকে জেনে নাও। এখন প্রথমে খুনের কেসটা তদন্ত আগে শুরু করতে হবে। আমি নিজ থেকে ম্যানেজারকে আমাদের সাথে দেখা করতে আসতে বলে দিচ্ছি। দাসবাবু 128 নম্বর রুমের ডোরবেল দিতেই প্রায় মিনিট 2 পরেই ভদ্রমহিলা ঘরের দরজা খুলে দিলেন। আমি মনে মনে আশা করেছিলাম ভদ্রমহিলা বোধ করি 50-60 বছরের হবেন, কিন্তু এনার বয়স দেখে মনে হয় 30-32-এর বেশি তো হবেই না। আমরা ঘরে প্রবেশ করার সাথে সাথেই মহিলা বললেন, আসুন অফিসার, আসুন। এনারাও বোধ করি পুলিশের লোক। আমরা বসার ঘরের একটা সোফা দখল করে বসলাম। ও হাসি মুখে বলল, না না, আমি পুলিশের লোক নই। নমস্কার, আমি একজন সত্যান্বেষী। তবে আপনারা যাকে প্রাইভেট ইনভেস্টিগেটর বলেন, আমি তা নই। আসলে সত্য অনুসন্ধান করাই আমার কাজ। আমি শুনলাম আপনার একটি বহু মূল্যবান দামি হিরে চুরি গেছে। সেটার ব্যাপারে যদি একটু আলোকপাত করতেন খুব ভালো হয়। আমি এখন এই কেসটার দায়িত্বে আছি। সবটা যদি ভালোভাবে খুলে বলেন তাতে আপনার হীরের আংটিটাই তাড়াতাড়ি খুঁজে পাওয়া সম্ভব হবে। প্রাইভেট ইনভেস্টিগেটর কথাটা শোনা মাত্রই মহিলার মুখে যেন কেমন একটা হাসি খেলে গেল। মহিলার হাসির মধ্যে কেমন যেন একটা আত্মতৃপ্তির অনুভব লক্ষ্য করলাম আমি। তিনি বললেন, ও, আপনিই তবে ব্যোমকেশ বক্সী? আপনি সে বিখ্যাত ডিটেকটিভ। আপনার নাম আমি আগেও শুনেছি অনেকবার। ভালোই হলো। দাসবাবু এর মধ্যে বলে উঠলেন, আমরা জানতে পেরেছি যে ছেলেটি মৃত্যুর আগে আপনার ঘরে একবার এসেছিল রুম সার্ভিসের কাজ করতে, আর তারপর থেকেই হিরেটি খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই তো? তাই সকালের ঘটনা কি কি হয়েছে পরপর একটু খুলে বলুন, তাতে আমাদের কাজের একটু সুবিধে হবে। কোনো কিছু লুকোবেন না, সবটা বলুন। নমস্কার ব্যোমকেশবাবু, আমার নাম তনয়া চ্যাটার্জি। আপনি কলকাতার সেন্ট অ্যান্ড সন্স কোম্পানি নাম শুনেছেন আশা করি। ওই কোম্পানির মালিক আমার স্বামী, নাম রাঘব চ্যাটার্জি। আর যে হিরেটি চুরিয়ে গেছে সেটি যে সে হিরে নয়। আমার স্বামী সেটা আমার প্রথম বিবাহ বার্ষিকীতে আমাকে উপহার দিয়েছিল। সেটি একটি ব্লু ডায়মন্ড এবং সেটির দাম আজকালকার দিনে প্রায় 10 লাখ টাকার উপরে। তাই বুঝতেই পারছেন হিরেটা আমার কাছে কতটা জরুরি। আমার স্বামী এখনো খবরটা জানে না যে এটা চুরি হয়ে গেছে। আশা করা যায় যে তিনি পরশুদিনের মধ্যেই হোটেলে এসে পৌঁছবেন। আর আমি চাইছি যে তার আগেই আপনি হিরেটা আমায় খুঁজে দিন। যত টাকা লাগে লাগুক, আমি দিতে রাজি আছি, কিন্তু যেভাবেই হোক হিরেটা আমার চাই। গম্ভীর মুখেও প্রশ্ন করলো, আপনার স্বামী আসবে মানে আপনারা কি কলকাতায় থাকেন না? মানে আমি যতদূর শুনেছি আপনাদের ব্যবসা কলকাতার আশেপাশে বেশি তো। সেরকম কোনো ব্যাপার নেই ব্যোমকেশবাবু, আমরা এখন পুরোপুরিভাবে ব্যাঙ্গালোরে থাকি। কলকাতার ব্যবসাটা এখন ওনার ভাই দেখেন। তবে আমার স্বামী এখন এই ব্যবসাটিকে ভারতের বড় বড় শহরে ছড়িয়ে দিতে চাইছেন। তাই কলকাতায় আসলে ওনার কাজের সূত্রেই আসা হয়। এমনটা যে হবে তো আমরা স্বপ্নেও কল্পনা করতে পারিনি। আসলে 3 দিন পর পর আমাদের
আসলে 3 দিন পর আমাদের 5ম বিবাহবার্ষিকী, তাই আমরা কলকাতায় আসি সেটাকে সেলিব্রেট করার জন্য। কিন্তু এবার এই হোটেলে উঠে দেখুন কি বিপত্তিটাই না ঘটলো। হিরেটা চুরি হয়েছে জানতে পারলে উনি আমার উপর খুব রাগ করবেন। হিরেটার ইন্স্যুরেন্স নেওয়াই আছে, তাই চিন্তার কিছু নেই। তবে ওটা আপনারা যত তাড়াতাড়ি খুঁজে দেবেন ততই ভালো। প্লিজ একটু দেখুন। ও সবটা শুনে এবার একটু চিন্তা করে বলল, আচ্ছা, আর আপনার রুমে যে মৃত সুখবীর বলে ছেলেটি এসেছিল তখন আপনি কোথায় ছিলেন? আপনিও কি সন্দেহ করেন ওই ছেলেটি হিরেটা চুরি করেছে? আপনার সন্দেহের দিকটাও আমাদের জেনে রাখা উচিত। অপরদিকে আপনারও কোনো শত্রু আছে কিনা সবটাই যে আমায় জানতে হবে তদন্তের খাতিরে। সকাল তখন কটা হবে? ওই ধরুন 8টার কাছাকাছি। আমি তখন সবে স্নান সেরে উঠেছি, বেরিয়েছি। চুল ভালো মতোই ভেজা। তখনই বাইরের কলিং বেলটা বাজলো। আমি দরজা খুলে দিতেই ছেলেটি বলল, আপনার বেডরুম ক্লিনিংয়ের ছোট কাজ আছে ম্যাডাম। আমি তৎক্ষণাৎ কিছু না বলে ঘরটা ছেড়ে দিলাম। ছেলেটা সাদা পরিপাটি যুক্ত সুন্দর চাদর হাতে করেই এনেছিল। ঘরটা পরিষ্কার করে পুরনো চাদর পেতে দিয়ে সে তার নিজের কাজ করে চলে গেল। কাজ করার সময় আপনি পুরোটা সময় তার সঙ্গেই ছিলেন? আর আপনার হিরেটা কোথায় ছিল? তনয়া দেবী দেখলাম আয়নার পাশে হাত দেখিয়ে বড় ড্রয়ারটা দেখিয়ে বললেন, ওই যে ব্যোমকেশবাবু, ওখানে একটা বড় লাল রঙের ভেলভেটের বাক্স আছে, ওতেই ছিল হিরেটা। আর ছেলেটি কাজ করার পুরো সময়টা ধরে আমি সামনে দাঁড়িয়ে দেখেছি কাজটা। তবে সে একবার বলল যে ম্যাডাম আমাকে একটু জল এনে দিতে পারবেন, তাই 1 গ্লাস জল আনতে একবার বেরিয়েছিলাম। আর সেই সময় হয়তো সে কাজটা সম্পন্ন করেছে। এমন সময় দাসবাবু বলে উঠলেন, সে না হয় মানলাম যে ছেলেটা হিরে চুরি করলো, তবে সে সেটা আপনার হাতের সামনে দিয়ে নিয়ে যাবে ওটা আপনি দেখতে পাবেন না। আর এখন বাজে প্রায় 11টার কাছাকাছি, তার মানে সে তো আর কোথাও হিরেটা বিক্রি করতে যেতে পারেনি, কারণ তার হোটেলে ওয়ার্কিং আওয়ার চলছে। ও দাসবাবুকে হাসি মুখে বলল, আপনি হয়তো ভুলে যাচ্ছেন, ছেলেটি রুম সার্ভিসের জন্য এসেছিল, সুতরাং তার কাছে রুমের পুরনো বেডশিটটাই ছিল। সুতরাং সে হয়তো এই চাদরের সঙ্গে পেঁচিয়েই হিরেটি নিয়ে বেরিয়ে গেছে। আর যদি বলি হিরেটি বিক্রি করার কথা, তবে তার জন্য হোটেলের বাইরে যাওয়ার কোনো দরকার নেই। যে লোকটি তাকে খুন করেছে হয়তো তার সাহায্যে সে হিরেটি বাইরে পাচার করতে চেয়েছিল, কিন্তু শেষ অবধি সেটা হয়ে ওঠেনি। তার হাতেই খুন হতে হয় তাকে। তার মানে নিখিলেশ, তুমি বলতে চাইছো হিরেটা এতক্ষণে হোটেলের বাইরে চলে গেছে, তাই তো? তাহলে সেটা উদ্ধার করা তো বড় কঠিন কাজ। দাসবাবুর কথাটা শেষ হওয়ার আগেই হোটেল ম্যানেজার হন্তদন্ত হয়ে আমাদের ঘরে প্রবেশ করে হাঁপাতে হাঁপাতে বললেন, একটু আগে আমাদের নিচের দারোয়ান থেকে জানা গেছে একটা লম্বা দাড়ি ও কালো চশমা পরা লোক নাকি হোটেলে ওই 9টা নাগাদ প্রবেশ করেছিল। আর সে ওই 10 মিনিটের মাথায় তাড়াতাড়ি হন্তদন্ত হয়ে হোটেল থেকে বেরিয়ে এসেছিল। তবে সবচাইতে আশ্চর্য কথা হলো, লোকটা একটা লাল রঙের ছোট ব্যাগ নাকি তার ভুলবশত পকেট থেকে হোটেলের বাইরের গেটে পড়ে যায়। আর ব্যাগটা ওই লম্বা দাড়িওয়ালা লোকটার, তাতে দারোয়ানের কোনো সন্দেহ নেই। আমার মন বলছে ওই লোকটাই হয়তো খুন করেছে সুবীরকে। আমি তথ্যটা জানালাম কারণ তাতে হয়তো আপনার কাজে অনেকটা সুবিধা হবে। দাসবাবু এবার ম্যানেজারের কাছ থেকে লাল রঙের থলের মতো ব্যাগটা হাতে নিয়ে এগিয়ে দিল ওর দিকে। ও হাতে নিয়ে ব্যাগটা ভালো মতো দেখে বলল, আপনি একটু বসুন ম্যানেজার বাবু, আপনাকেও ছোট কয়েকটা প্রশ্ন করার আছে। এমনিতেই আপনি ব্যস্ত মানুষ, সুতরাং বেশি সময় নেব না আপনার, কথা দিলাম। ম্যানেজার একটা চেয়ার নিয়ে এগিয়ে বসলেন আমাদের সামনে। ও এবার ওনার দিকে ঘুরে বলল, আচ্ছা, যে সুখবীর ছেলেটা খুন হয়েছে তার ব্যাপারে যতটা জানেন আপনারা একটু খুলে বলুন তো। কি বলবো বলুন ব্যোমকেশ বাবু, এত কাজের ছেলে আর কোথায় পাওয়া যায় বলুন। ছেলেটা 2 বছর আগে আমার কাছে আসে একটা কাজের জন্য। আমারও তখন লোক লাগতো, তাই তাকে নিয়ে নি। তার দাবি খুবই অল্প ছিল, থাকা খাওয়ার বন্দোবস্ত হয়ে গেল, ওর কোনো কাজে কোনো আপত্তি ছিল না। আমাদের প্রতিটা ফ্লোরে কাস্টমারদের তদারকির জন্য একজন স্টাফ দরকার থাকে, আর এই ফ্লোরে সুবীর থাকতো। তেমন একটা চাহিদা ছিল না ছেলেটার, বেতন যা পেত তাতে সন্তুষ্ট ছিল। তবে তার একটা ভালো খাট বানানোর শখ ছিল, সে নাকি নিচে শুতে পারে না। তাই হোটেলের যে রুমে, মানে ওই যে রুমে থাকতো, তাই হোটেলের যে রুমটা দেখলেন
ওতেই নিজের মতন করে কাঠের কাজ করে লোক ডেকে ভালো একটা মজবুত খাট তৈরি করে নেয়। পুরোটাই সে নিজের টাকায় করেছে, আমাদের আপত্তি থাকার কোনো কথাই নেই। কিন্তু হঠাৎ করেই যে এমন ভাবে কম বয়সী ছেলেটা চলে যাবে, এটা কিভাবে জানবো বলুন? যতবার ভাবছি আমার মন ভারাক্রান্ত হয়ে উঠছে। আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আর ছেলেটির বাড়ির লোকের কোনো খোঁজ পাওয়া গেল? বডিটা এবার পোস্টমর্টম করা হয়ে গেলে তো পরিবারের হাতে তুলে দিতে হবে। যখন সুখবীর কাজে জয়েন করে, সেই পরিচয়ে তার বাবা মা দুজনেই মৃত বলে। তাই আমার তেমন একটা আমি জোর দিইনি তাকে। তবে পুলিশে শুনলাম একজন দূর সম্পর্কের আত্মীয়র খোঁজ পেয়েছে, তাদের হাতেই বডি তুলে দেওয়ার জন্য আশা করি। ও হাসি মুখে নমস্কার জানিয়ে বলল, ঠিক আছে ম্যানেজার বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন আপনার কাজ শেষ, তবে পরে দরকার হলে নিশ্চয়ই আপনার সাহায্য পাবো। ভদ্রলোকও প্রতি নমস্কার জানিয়ে বেরিয়ে গেল। সঙ্গে সঙ্গে তনয়া দেবী বললেন, আমার ব্যাপারটা আপনি দেখছেন তাই তো ব্যোমকেশবাবু? দয়া করে আমার হীরের আংটিটা আমাকে খুঁজে দিন, যত টাকা লাগে আমি দেব। ও হাসি মুখে বলল, কেসটা আমি নিলাম, আপনার চিন্তার কোনো কারণ নেই। তবে হিডেটা যে 3 দিনেই পাবেন সেটা কিন্তু আমি কোনো রকম আশ্বাস দিতে পারছি না। আর সত্য অনুসন্ধানের ক্ষেত্রে কোনো সময় বেঁধে দেওয়া সম্ভব নয়। রহস্য কোন দিকে গড়ায় তার উপর নির্ভর করবে। আজ উঠি, অসংখ্য ধন্যবাদ। আমরা তৎক্ষণাৎ হোটেল থেকে বেরিয়ে এলাম। দাসবাবু আমাদের জিপে করে বাড়ি ছেড়ে আসবেন বললেন, কিন্তু ও তাতে রাজি হলো না। অগত্যা আমরা একটা ট্যাক্সি নিয়ে বাড়ির পথে এগিয়ে চললাম। বাড়ি এসে স্নান সেরে ওকে দেখলাম নিজের কালো নোটবুকে কি যেন সব লিখে রাখছে। আমি বুঝলাম ও এখন থেকেই কেসটা নিয়ে ভাবা শুরু করে দিয়েছে, তাই এখন থেকেই ঘটনাগুলো সাজিয়ে রাখছে। দুপুরে দাসবাবু কিসের জন্য যেন ওকে একবার ফোন করেছিল, আমি তখন ঘুমের দেশে। বিকেলের দিকে হঠাৎ করেই ও বলল, একটু তরিৎ জেঠুর কাছ থেকে ঘুরে আসা যাক। 6টা বাজতে 10 মিনিট আগে ট্যাক্সি আমাদের ন্যাশনাল লাইব্রেরির সামনে নামিয়ে দিল। এর আগেও আমি ওর সাথে লাইব্রেরিতে এসেছি তরিৎ জেঠুর সাথে দেখা করার জন্য। আমরা দরজা ঠেলে ওনার ঘরে ঢুকলাম, আর চোখে পড়ল ভদ্রলোক তখনও নিজের সাদা দাড়িতে হাত বোলাতে বোলাতে একটা বই পড়ছেন। আগেরবার যখন দেখেছিলাম তখনই বয়স ছিল 60-এর কাছাকাছি, এখন যেন আরও বেশি বয়স্ক মনে হচ্ছে ওনাকে। ওকে আর আমাকে দেখে তিনি চেয়ার দেখিয়ে বসতে বললেন। আমরা বসতেই বললেন, ব্যোমকেশ, তুমি যে এই প্রাইভেট ইনভেস্টিগেটরের কাজটা করছো আমি শুনে খুব খুশি হয়েছি। আর তোমার বাবা আমাকে আগেই জানিয়েছিলেন। তবে তোমার বুদ্ধি আছে, আর আমার বিশ্বাস তুমি অনেক আগে যাবে। তোমার প্রশংসার খবর আমি পেপারে প্রায় পাই। আগের কেস হর্ষবর্ধনের হিরেটা তুমি যেভাবে খুঁজে দিয়েছিলে সবটাই আমার জানা। আপনার যা বুদ্ধি আর পড়াশোনা! আপনিও চাইলে সহজেই গোয়েন্দাগিরি শুরু করতে পারতেন, কিন্তু জেঠু। বয়স হয়েছে বলে ঠাট্টা করছো ব্যোমকেশ? তা তোমাদের আমার কাছে আগমনের কারণটা বলো। তোমার কোনো কেসে কাজে আসলে আমার নিজের খুব ভালো লাগবে। হ্যাঁ জেঠু, কেসের ব্যাপারেই একটা লোকের সম্বন্ধে একটু ডিটেলস চাই। লোকটার নাম সুখবীর সিং, তবে সে এখন মৃত। আজই সকালে কলকাতার একটি নামকরা হোটেলে তার মৃত্যু ঘটেছে। লোকটা একজন হোটেল স্টাফের কাজ করত। তবে আজ দুপুরে লালবাজার পুলিশ স্টেশনের দাসবাবু আমায় ফোন করে জানায় যে পুলিশ ফাইল ঘেঁটে যে ছেলেটি খুন হয়েছে তার চেহারার সঙ্গে নাকি 5 বছর আগের একটা বড় চুরির ঘটনায় জড়িত একটি কম বয়সী ছেলের হুবহু মিল রয়েছে। তবে চুরিটার ডিটেলসটা অতটা পাওয়া যায়নি। আপনার সংগ্রহে তো বহু খবর থাকে, তাই ভাবলাম যদি আপনি কোনো সাহায্য করতে পারেন আর কি। আমি একটু আগেই বলে রাখি, তরিৎ জেঠু কিন্তু আমাদের নিজেদের কোনো জেঠু নন, তিনি বাবার এক বন্ধু। ন্যাশনাল লাইব্রেরিতে চাকরি করে। তবে লোকটার জ্ঞান অনেক, আর অদ্ভুত একটা নেশাও আছে। তা হলো খুব দরকারি কিছু খবর লাইব্রেরিতেই নিউজ কাটিং করে বড় বড় ডায়েরিতে জমায়। আজ থেকে 25 বছরের মধ্যে কোনো ঘটনা থাকলেও সেটা যদি গুরুত্বপূর্ণ হয়ে থাকে, সেটা তরিৎ জেঠু নখদর্পণে। যে ছেলেটি খুন হয়েছে কি নাম বললে? সুখবীর সিং, তাই তো? ছেলেটির কোনো ছবি এনেছো তুমি? ও আগেই দাসবাবু থেকে ছেলেটির একটি ছবি নিয়েই রেখেছিল, কাজে লাগতে পারে মনে করে। পকেট থেকে সেটাই এবার টেবিলের ওপর রাখলো। তরিৎ জেঠু দেখলাম ছবিটা দেখা মাত্র তার কপালে একটা ভাঁজ দেখা গেল। তিনি বললেন,
ছেলেটার চেহারা খুব চেনা চেনা ঠেকছে। হ্যাঁ, 6 বছর আগের খবর। যতদূর মনে পড়ছে মার্চ মাসের ঘটনা। দাঁড়াও, আমি ওই সালের খাতাটা খুঁজে দেখি। তবে তখন হয়তো ছেলেটা বড় বড় দাড়ি গোঁফ রাখত। এই ছবিতে সে ক্লিন সেফ, তাই চিনতে একটু কষ্ট হচ্ছে। আমি যার কথা বলছি তোমরা হয়তো তাকেই খুঁজছো। একটু অপেক্ষা করো, আমি দেখছি। আমি তো অবাক, কি শার্প মেমোরি। 6 বছর আগের ঘটনাও মনে আছে, আবার কোন মাসে ঘটেছিল সেটাও। ভদ্রলোক একটা গানের সুর গুনগুন করতে করতে একটা মোটা খাতা বার করে আনলেন। তারপর সেইখানের পাতা উল্টিয়ে দেখতে দেখতে বার করে আনলেন মার্চ মাসের অংশটা। এবার বললেন, হ্যাঁ, 6 বছর আগে মার্চ মাসের ঠিক 21 তারিখ নাগাদ ঘটে ঘটনাটি। দুটি ছেলে ধরা পড়েছিল চুরির কেসে। ছোটখাটো চুরি না, প্রায় 12 থেকে 13 লক্ষ টাকার সোনা চুরি করতে গিয়ে ধরা পড়ে দুটি 22 বছরের যুবক। প্রথম জনের নাম রাজনাথ সিং আর অপরজন কেশরী লাল। আর এই যে দুজনের ছবি, ভালো করে এই রাজনাথ ছেলেটিকে লক্ষ্য করো ব্যোমকেশ। ছেলেটার কিন্তু তখন দাড়ি গোঁফ ছিল, এখনকার ছবিতে যেটা নেই। আর সব থেকে আশ্চর্য ব্যাপার হলো, এই রাজনাথ সিং ছেলেটাকে পুলিশ ছেড়ে দিয়েছিল কয়েকদিন জেল খাটিয়ে। কারণ তারা যত সোনা চুরি করেছিল সেটার অর্ধেক অর্ধেক নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছিল। তবে রাজনাথ বলে ছেলেটি নিজের ভাগ কোথায় আছে বললেও কেশরীলাল কিছুই বলেনি। তাই লোকটাকে প্রায় 5 বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। সোনার হদিশ বলে দেবার জন্যই রাজনাথ সিং ছাড়া পায়। আর আশা করি সেই সুখবীর সিং নামে নিজের পরিচয় গোপন করে 2 বছর ধরে চাকরি করছিল ওই 5 তারা হোটেলে। তাই তো ব্যোমকেশ? ও হঠাৎ করেই যেন উত্তেজিত হয়ে বলল, আর তার মানে ভালো করে হিসেব করলে দেখা যাবে কেশরী লালের কিন্তু এতদিনে সাজার মেয়াদ ফুরিয়ে গেছে। আমি এক্ষুনি পুলিশের থেকে খবর নিচ্ছি লোকটা এখন কোথায়, জেলে না বাইরে। ও মাই গড, তার মানে পুরনো শত্রুতার জন্যই হয়তো রাজনাথ সিংকে খুন হতে হয় আশা করি। তবে কেশরী লাল তার ঠিকানা কিভাবে জানবে, আর কিভাবেই বা তাদের সাক্ষাৎ হলো বুঝতে বোধ করি সময় লাগবে। অনেক কটা প্রশ্ন পরপর মাথায় উকি দিচ্ছে। কেসটা এতটা খটোমটো হবে আমি ধারণা করতে পারছিলাম না। তবে হিরেটা গেল কোথায়? কেশরী লাল কি সেই হিরেটাও চুরি করেছে? ও কথা বলতে বলতে একটু অন্যমনস্ক হয়ে পড়েছিল। এবার মাথা নেড়ে হাসি মুখে বলল, অসংখ্য ধন্যবাদ জেঠু, এত যে উপকার করলে। যাই হোক, এখন এতটা তথ্যই যথেষ্ট আর কি। তড়িৎ জেঠু হেসে বললেন, কেসটা সলভ করে আমার হাতে মিষ্টির প্যাকেট যেন আসে ব্যোমকেশ। মনে থাকবে তো? ভগবানের কাছে প্রার্থনা করি তোমার বুদ্ধি যেন 1000 গুণ বৃদ্ধি পাক। এইভাবেই তুমি অপরাধীদের সাজা দিতে পারো। ও সম্মতি জানালো। উঠে দাঁড়িয়ে নমস্কার জানিয়ে বলল, অসংখ্য ধন্যবাদ জেঠু, আপনি না থাকলে এতগুলো অদ্ভুত তথ্য আমার জানা বাকি থেকে যেত। আবার যদি দরকার পড়ে আমি কথা দিলাম আপনার কাছে আসব। ভালো থাকবেন। ন্যাশনাল লাইব্রেরি দিয়ে যখন বেরোলাম তখন প্রায় রাত 8টার কাছাকাছি। আজ ফুটপাথে বেশি ভিড় নেই, তাও বর্তমানে গাড়ির হর্নের আওয়াজ, পাশ দিয়ে যাওয়া বাসের কন্ডাক্টরের চিৎকার, ওপাশ দিয়ে ফেরিওয়ালার শব্দ, সব মিলিয়ে কিন্তু কলকাতা তার জায়গাতেই আছে। রাস্তায় বাতিগুলো জ্বলে গেছে, ও আর আমি পথ ধরে হাঁটছি। আমায় বলল, চলো ভাইয়া, একটা গলির ভেতর দিয়ে যাওয়া যাক। একটু অন্ধকার হবে ঠিকই, কিন্তু আমার একবার থানায় যাওয়ার দরকার আছে। এই রাস্তা দিয়ে সেটা তাড়াতাড়ি পৌঁছে যাব। কিছু তথ্য সংগ্রহ করার আছে। এখান দিয়ে আমাদের মিনিট 5 হাঁটা পথ। তারপর বাড়ি ফেরার সময় না হয় ট্যাক্সি নিয়ে নেব। যেমন বলা তেমন কাজ। আমরা এগোচ্ছি গলির একটা অন্ধকার অংশ দিয়ে। সব জায়গায় অল্প স্বল্প আলো থাকলেও এই জায়গাটা যেন একটু বেশি অন্ধকার। গলিটা বেশ একটা বড় না, একটু সরু ধরনের। আর এই সমস্ত জায়গায় লাইটের আলো পাবো এটা আশাও করি না আমরা। মিনিট খানেক হবে আমরা এগিয়েছি সেই পথ ধরে। এমন সময় হঠাৎ করে সামনে একটা বড় ময়লা স্তূপ চোখে পড়ল। অন্ধকার গলি হলেও কি হবে, হঠাৎ করেই আমি যেন কিছু অনুভব করতে পারলাম। নিস্তব্ধ গলিতে আমাদের চলার বুটের শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই, কিন্তু সেই শব্দকে ছাপিয়ে আমার ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিচ্ছে একটা বিপদের আভাস। একবার যেন মনে হলো অন্ধকার ছায়ামূর্তির মতো একটা লোক আমাদের উপরে যেন নজর রাখছে।
ও কি কিছু বুঝতে পেরেছে নাকি? এদিক ওদিক একটু চেয়ে দেখলো, ঠিক এমন সময় অতর্কিতে এমন কিছু হয়ে যাবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আমি খালি ওর চিৎকার শুনতে পেলাম, সাবধান, সরে যাও ওখান থেকে। আর সঙ্গে সঙ্গে একটা তীব্র ধাক্কা অনুভব করলাম শরীরে। আর ধাক্কা খাওয়ায় সাথে সাথেই অন্ধকারে মিশে থাকা লোকটাকে আবছা দেখতে পেলাম। বুঝতে পেলাম ও লোকটাকে ধাক্কা দিয়েছে আমায় কোনো অজানা বিপদের হাত থেকে রক্ষা করার জন্য। কিন্তু স্বল্প আলোতে যেটা দেখলাম সেটা দেখে আমার মুখ দিয়ে কথা বেরোনোর জোগাড়, কারণ লোকটার হাতে ধরা আছে একটা লোহার রড জাতীয় কিছু, আর হয়তো সেটা লোকটা ওকে লক্ষ্য করেই চালিয়েছিল। ভাগ্যক্রমে সেটা লক্ষ্যভ্রষ্ট হয়েছে, না হলে আমাদের মধ্যে কারোর ভবলীলা আশা করি এতক্ষণে সাঙ্গ হয়ে যেত। অন্ধকার ছায়ামূর্তি এবার উঠে দাঁড়িয়েছে। ও আমাকে ধাক্কা দেওয়ার দরুন নিজেও পড়েছিল রাস্তার এক কোণে, কিন্তু ও যে কতটা ফিট তার পরিচয় আমি সঙ্গে সঙ্গে পেলাম। ও একটা জাম্প করে উঠে দাঁড়ালো। তার কয়েক সেকেন্ডের মধ্যেই ছায়ামূর্তির দিক থেকে ঠং করে একটা ধাতব তীব্র শব্দ শোনা গেল, আর সঙ্গে সঙ্গে একটা শো শব্দ করে কিছু তীব্র গতিতে ছুটে গিয়ে ধাতব শব্দ সৃষ্টি করে আঘাত হানল লোহার ল্যাম্প পোস্টে। আমার ততক্ষণে বুঝতে বাকি নেই আততায়ী লোহার রড ওর বদলে লেগেছে অন্য স্থানে। আমি মনে মনে বললাম এই সুযোগ। আমি লোকটার দিকে ঝাঁপিয়ে পড়লাম, কিন্তু লোকটা প্রায় 6 ফুটের কাছাকাছি। শরীরের গরম দেখেই বোঝা যায় তার শরীরে শক্তির অভাব নেই। সে আমাকে তীব্র গতিতে ঠেলা মেরে ফেলে দিল রাস্তার এক কোণায়। ঠিক এমন সময় লোকটা সুযোগ বুঝে ছুটে পালানোর চেষ্টা করলো, কিন্তু হঠাৎ আমার ওর দিকে নজর গেল। বুঝলাম ও লোকটার ওপর হামলে পড়েছে। প্রবল ধস্তাধস্তির শব্দ আসছে কানে। একটা কালো শরীর ঝাঁপিয়ে পড়েছে ওর উপরে। আমি অন্ধকার লক্ষ্য করে দেখলাম লোকটাকে একটা মোক্ষম প্যাঁচ দিয়ে ধরাশায়ী করলো, কিন্তু একটা আচমকা লোহার রডটার ওপরের অংশ আঘাত হানে ওর বাম হাতে, আর সেটা লাগার সাথে সাথেই ও মাটিতে, আর সেই ফাঁকে লোকটা লোহার রডটা নিচে ফেলে তীব্র গতিতে ছুটে পালালো। আমি ওর দিকে এগিয়ে গিয়ে বললাম, এই তুমি ঠিক আছো তো? ওর হাতের ওপর হাতটা রেখে একটু জখম হওয়া জায়গায় হাত বোলাতে বোলাতে বলল, তুমি যে আমাদের হাতেই আছে সেটা এখন সহজেই আন্দাজ করতে পারছি। আর লোকটাকে মনে হচ্ছে আন্দাজ করতে পারছি। ওর হাতে একটা অস্ত্র ছিল। আমি খালি একটু বানিয়ে আনতে পারলে বাবাজিকে শ্রীঘর দেখিয়ে ছাড়তাম। পালিয়ে আর যাবে কোথায়, ঠিক ধরে নেব। আমি কিছুই বুঝতে পারলাম না যে ও কি বলতে চাইল। ওর মাথায় যে কিছু চলছে সেটা ও ছাড়া কেউ জানে না। গলিটা দিয়ে এগিয়ে গিয়ে পড়লাম বড় রাস্তায়। সেখানে একটা ট্যাক্সি আগে থেকেই দাঁড়িয়েছিল। আমরা উঠে বসতেই গাড়িটা চলতে শুরু করলো। আসলে ওর হাতটা একটু জখম হয়েছিল, তাই সে আগে বাড়িতে যাওয়াই ঠিক করলো। থানার তথ্যগুলো পরে সে দাসবাবুকে ফোন করে জেনে নিয়েছিল, এবং সে তার উপর অতর্কিত হওয়ায় আক্রমণের কথাও জানায়। বাড়িতে ওর মুখটা দেখলাম কেমন যেন গম্ভীর, মানে ও কিছু একটা নিয়ে চিন্তা করছে। খাওয়ার টেবিলেও কিছুই বলল না। আমি জানি এখনও নিজেকে ডুবিয়ে দেবে নিজের ভাবনার জগতে। ওর মনে এখন চলছে হাজারো প্রশ্নের ছল। খাওয়া দাওয়া শেষ করে যখন ওর ঘরে গেলাম তখন ও নিজের মনে একটা সিগারেট জ্বালিয়ে এদিক ওদিক ইতস্তত পায়চারি করছে। আমি ওকে জিজ্ঞেস করলাম, আচ্ছা তোমার কি মনে হয় যে লোকটা সুখবীর সিংকে খুন করেছিল সেই কি আমাদের উপর আজ হামলা করলো? ও সেই রকমই চিন্তিত স্বরে হাঁটতে হাঁটতে বলল, কেশরীলালের কথা বলছো? হলে হতেই পারে, কিন্তু আমাদের এটা মাথায় রাখতে হবে যে খুনের সময় সে ছদ্মবেশে ছিল, সুতরাং সে যে ছদ্মবেশ ধরতে পারে সেটা ভুলে গেলে চলবে না। আর আমাদের মূল লক্ষ্য কিন্তু হিরেটা উদ্ধার করা। এবার প্রশ্ন হলো, সে যদি হিরেটা চুরি করে পেয়ে গিয়েই থাকে তবে সে আমাদের উপর হামলা করবে কেন? যার কাছে লক্ষ লক্ষ টাকার হিরে থাকবে সে আশা করি অন্ধকার গলিতে কাউকে আক্রমণ করার কথা চিন্তা করবে না, কারণ তার কাজ হাসিল করে তখন গা ঢাকা দেওয়ার কথা। এই জন্যই রহস্যটা ধীরে ধীরে এতটা ঘোরালো লাগছে। প্রতিটা মুহূর্তে যেন রহস্যগুলো আমায় চ্যালেঞ্জ জানাচ্ছে। আমি কথাগুলো মন দিয়ে শুনছিলাম, তাই হয়তো ব্যাপারটা খেয়াল করতে পারি, কিন্তু যখন দেখলাম সেটা দেখে আমি তো অবাক। কারণ যে লাল ছোট ব্যাগটা হোটেলের বাইরে দারোয়ান পড়ে থাকতে দেখেছিল সেটা ওর বসার ঘরের টেবিলে ও এনে রেখেছিল। আর ওটা যেভাবে রাখা, ও হয়তো কাজের জন্য ওটার দিকে মন দিতে পারেনি। আমি একটা অদ্ভুত অবাক করা কাণ্ড দেখলাম। লাল ব্যাগটার আশেপাশে যেন অনেকগুলো পিঁপড়ে ঘোরাফেরা করছে। ব্যাপারটা লক্ষ্য করার সাথে সাথেই আমি এগিয়ে গেলাম। তারপর সেটা তুলে নিলাম হাতে। বড় বড় ধরনের ডেও লাল পিঁপড়ে ব্যাগটার ভিতরের অংশেও প্রবেশ করেছে। আমি এটা হাতে নিয়েছি, ও কি যেন একটা দেখে ভূত দেখার মতো চমকে উঠল। তারপর তাড়াতাড়ি এগিয়ে এসে ওটা ছিনিয়ে এনে নিজের হাতে নিয়ে দেখে বলল, পেয়েছি। এত সহজ ব্যাপারটা আমার বুঝতে এতটা সময় লেগে গেল। কি মূর্খ আমি! না, তদন্তে এবার একটা বড় মোড় দেখা যাচ্ছে। আমি সন্দেহটা আগেই করেছিলাম, তবে এখন তা আরো বেশি সুস্পষ্ট হলো। আর আমার মন বলে চোর এখনো তার সব থেকে বড় মূল্যবান সম্পদ পায়নি।
আর আবার সে চেষ্টা করবে সেই সম্পদ উদ্ধার করার। আর সেটাই হবে আমাদের কাছে মোক্ষম সুযোগ ওকে ধরার। কি বলেছে তোকে ধন্যবাদ দেবো বুঝতে পারছি না। কখনো কখনো সহজ সরল ব্যাপারগুলো আমাদের চোখের সামনেই ছড়িয়ে থাকে, আমরা সেটা খালি খুঁজে পাই না। এখন একটা টেলিফোন করতে হবে তাড়াতাড়ি। ও যে কি বুঝতে পেরেছে ওটা ও নিজেই জানে। আমি উত্তর চাইলেও সেটা পাবো না তা ভালো মতোই জানি। খালি ফোনের কথা শুনে যা বুঝলাম, ও হোটেলে যে কামরায় খুন হয়েছিল তার থেকে পুলিশি পাহারা তুলে নিতে বলল। আর কালকের দিনে যে কিছু হবে সেটাও ভালোভাবে বুঝিয়ে দিল দাসবাবুকে। আমি ভালোই বুঝতে পারছি হয়তো কাল আমরা সত্যিই কারোর অপরাধীর দেখা পেতে পারি। আর সেটা টোপ দেওয়ার জন্য আজ সে পাহারা তুলে নেওয়ার নির্দেশ দেয়। সেই রাতে আমার অতটা ভালো ঘুম হলো না, কারণ এতগুলো প্রশ্ন মনে মনে গিজগিজ করছে, তার আর অন্ত নেই। পরের দিন সকালে যখন ঘুম থেকে উঠলাম, ও দেখি দিব্যি তার দাড়ি কামিয়ে যোগব্যায়াম সেরে খুশি মেজাজেই আছে। ওর হয়তো মনের মধ্যে সমস্ত রহস্যের জট খোলা হয়ে গেছে। আজ সে বেলা 10টার দিকে বাড়ি ছেড়ে বেরিয়ে গেছিল। ফিরতে ফিরতে ওর প্রায় বিকেল 4:30 বেজে যায়। আমি সেই সময় ফাঁকা থাকায় ওর লাল রঙের ডায়েরিটা একবার খুলে দেখেছিলাম, যেখানে ও এসে সমস্ত তথ্য লিখে রাখে। এই কেসটার ব্যাপারেও প্রায় 2 রকম কালির পেন ব্যবহার করেছে এবং প্রায় অনেকগুলো প্রশ্ন সাজিয়ে রেখেছে। আমি বুঝতে পারলাম যে প্রশ্নগুলোর সমাধান কি কি হতে পারে। তার জন্য ও আছে। প্রশ্নগুলো খুবই খটোমটো। 1 নম্বর, সুখবীর সিং লোকটা অপরাধী হলে সে কেন এত বছর সেই হোটেলে অল্প কিছু টাকার জন্য সেই হোটেলে থেকে গিয়েছিল? 2 নম্বর, খুনি কি সত্যি খুন করতে এসেছিল না এটার পেছনে আলাদা কিছু কারণ আছে? 3 নম্বর, চোরের হামলা হওয়ার কারণ কি? সে তো 10 লক্ষ টাকার হিরে পেয়ে গেছে, তবে কি সেটা তার হাতে আসেনি? তার পিছনে আরও বড় কোনো ষড়যন্ত্র কাজ করছে না তো? 4, খুন করাই কি খুনির বা কেশরীলালের মূল উদ্দেশ্য ছিল, না সে বাধা পেয়ে সেটা করেছে? তবে সুখবীরের পকেটে 20,000 টাকার নোট পাওয়া যাবে কেন? 5, তনয়া চ্যাটার্জির কি কলকাতা আবাসিক আর তার স্বামী কোনোভাবে এটার পেছনে জড়িয়ে নেই তো? 6, হিরে তার সঠিক জায়গাতেই আছে, তবে আবার কি খুনি সুযোগের সদ্ব্যবহার করতে আসবে, আর সেটা কখন? 7, ইন্স্যুরেন্স। আমি সবকটা প্রশ্ন ভালোভাবে বুঝতে পারলেও ও কিন্তু সবশেষে ইন্স্যুরেন্স কেন লিখেছে সেটা বুঝতে পারলাম না। আর খুনি যদি হিরে পেয়ে গিয়ে থাকে, আমার মনে হয় না সে ওর ফাঁদে পা দেবে। দেখা যাক এবার জল কত দূরে এগোয়। তবে ওর কাছে বহু কেস আসলেও এটা যেন অনেক বেশি কঠিন, রহস্যের যেন শেষ নেই। বিকেল 4:30 নাগাদ ফিরে এসে ফ্রেশ হয়ে ও খাবার টেবিলে খেতে খেতেই বলল, একটা আরো বড় ব্যাপার জানা গেল বুঝলে ভাইয়া। মিসেস চ্যাটার্জি আর মিস্টার চ্যাটার্জিদের ব্যবসা খুব একটা ভালো অবস্থায় নেই। আর মহিলা এই খারাপ সময় কেন যে প্রায় 4-5 দিন ওই রকম দামি 5 তারা হোটেলে এসে উঠে বসে আছেন, সেটা সব থেকে বড় সন্দেহের কারণ। যেখানে হোটেলের 1 সপ্তাহের খরচ প্রায় আমাদের মতো সাধারণ মানুষের 3 মাসের আয়ের সমান। তবে আজ রাতে অ্যাকশন হবে আন্দাজ করতে পারছি। তুমি তৈরি থেকো। এতক্ষণে আশা করি যার কাছে খবর পৌঁছানোর কথা পৌঁছে গেছে। আমরাও এবার প্রস্তুতি নেব। আজ রাত ঠিক 9টার দিকে আমরা দুজনে যাব হোটেলে। আমাদের হোটেলে যাওয়ার খবরটা কেউ জানতে পারবে না, শুধু কয়েকজন ছাড়া, যেমন দাসবাবু আর হোটেল ম্যানেজার। আমি অবাক হয়ে বললাম, মানে তুমি তনয়া দেবীকেও জানাতে চাইছো না? অবশ্যই না, এসব কেসেই কাউকে ভরসা করা চলে না ভাইয়া। আর আমার সন্দেহ যদি সত্যি হয় তবে কিন্তু। ও আমার কথা শুনে একটু হাসল। আমরা এবার বসে রইলাম কখন রাত হবে তার অপেক্ষায়। আর আমি যেন প্রতিটা মুহূর্ত শিহরিত হয়ে উঠছি রহস্যের জট খোলার কথা চিন্তা করে। আর আজ রাতে এত কিছু হবে যখন, আমার মন বলছে ছদ্মবেশী পুলিশ বাহিনী ঠিক থাকবে। রাত একটু বাড়ার সাথে সাথেই আমরা 8টা নাগাদ তৈরি হয়ে নিলাম। ওকে দেখলাম ওর পিস্তলটা নিতে ভোলেনি। আশা করি এটা চালানোর মতো পরিস্থিতি হবে না। তবে ও বিপদে আঁচ পেলে সেটা সবসময় সঙ্গে রাখে। আর যেখানে একজন খুনি আসছে, তার কাছে কোনো আগ্নেয়াস্ত্র থাকাটা অস্বাভাবিক কিছু নয়। প্রায় 8:30 নাগাদ আমাদের বাড়ির নিচে একটা জিপের শব্দ শুনতে পেলাম। বুঝতে পারলাম দাসবাবু আমাদের নিতে এসেছে। ভদ্রলোকের সবসময় পুলিশের পোশাকে দেখি, তবে আজ রঙিন পোশাকে একটু অদ্ভুত লাগছে। জিপ ছেড়ে দিয়েছে ততক্ষণে হোটেলের উদ্দেশ্যে। রাস্তায় যেতে যেতেই ও দাসবাবুকে সবটা বুঝিয়ে দিতে থাকলো কি কি হতে পারে। আর এই পুলিশ জিপটাও যেন কোনোভাবে হোটেল থেকে বহু দূরে থাকে, কারণ তাতে খুনির মনে আশঙ্কা সৃষ্টি হতে পারে। আমরা নিচে প্রথমে ম্যানেজারের সাথে কথা বলে নিলাম। তারপর ম্যানেজারের ঘরেই অপেক্ষা করতে লাগলাম রাত 11টা অবধি। হোটেলে তখন রাত বাড়ার জন্য লোক চলাচল নেই বললেই চলে। হালকা হালকা ঠান্ডা পড়েছে তখন, তাই হয়তো মানুষ ডিনার সেরে শুয়ে পড়ার তোড়জোড় শুরু করেছে। তবে চোর বাবাজি যদি আসে তবে সে এত তাড়াতাড়ি আসবে বলে আমাদের তো মনে হয় না।
প্রায় রাত তখন 12:30টার কাছাকাছি হবে। পুরো হোটেল তখন নিস্তব্ধ। আমরা চুপিসারে ম্যানেজারের পেছনে পেছনে আবার ফিরে এলাম সেই ফ্লোরে যেখানে খুনটা হয়েছিল। ম্যানেজার আগেই বলেছিল এখানে খুন হয়েছে শুনে এই ফ্লোরের লোকেরা অন্য ফ্লোরে শিফট হয়ে গেছে, তাই এটা মোটামুটিভাবে ফাঁকা বলা যায়। ও এবার এগিয়ে গেল যে ঘরে খুন হয়েছে তার বিপরীতের একটা ঘর। হোটেলের ম্যানেজার চুপচাপ কোনো কথা না বলে খুলে দিল তার দরজাটা। আমরা সেখানে প্রবেশ করার সাথে সাথেই ও দরজাটা টেনে দিল। তারপর ম্যানেজারের উদ্দেশ্যে বলল, শুনুন ম্যানেজার বাবু, আপনি এবার নিচে চলে যান আর এই ফ্লোরের সমস্ত আলো নিভিয়ে দিয়ে যাবেন, যাতে মনে হয় এখানে আর কেউ থাকে না। মাছ ধরতে গেলে যে টোপ ফেলতেই হবে। আর রাতে যদি কোনো বাসিন্দা থাকতেও আসে তবে তাকে আসতে দেবেন। আর সে যদি এই ফ্লোরে কোনো রুমে থাকতে চায় তাকে তা থাকতে দেবেন। একটা সম্ভাবনা আছে যে সে আবার অন্য কোনো ছদ্মবেশ ব্যবহার করতে পারে, তবে বেশি কিছু হবে না, এটুকু ভরসা রাখবেন। চারিদিকে পুলিশ ছড়িয়ে ছিটিয়ে আছে। ওর কথা মতো ভদ্রলোক ফ্লোরের চারিদিকের আলো নিভিয়ে চলে গেল। আমরা চুপচাপ এই ঘরটার আলো নিভিয়ে একটা মোমবাতি জ্বালিয়ে বসলাম। ও বারবার দরজার বাইরের দেখার কাঁচ দিয়ে অপর ঘরটির দিকে নজর রাখছিল। দাসবাবু দেখলাম একটা তাসের প্যাকেট এনেছিলেন। ওনার সাথে সাথে দুটো দান খেলে নিলাম। আজ সময় যেন কাটতেই চাইছে না, প্রতিটা মুহূর্ত যেন এক একটা ঘন্টা। আজ যেন সময়ের হিসেবটা খুব ভালোভাবে বুঝতে পারছি। প্রতিটা মুহূর্ত যেন জানান দিয়ে যাচ্ছে যে কোনো সময় কিছু হতে পারে। আমি আর দাসবাবু একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিলাম বোধ করি। রাত তখন 3টের কাছাকাছি। হঠাৎ ওর একটা হালকা ধাক্কা খেয়ে বুঝলাম ও আমাদের সজাগ করেছে, কারণ হয়তো এখন সঠিক সময়ে উপস্থিত। পুরো ফ্লোরে তখন হালকা একটা লাল আলো বিরাজ করছে। সেই আলোতে কাউকেই ভালোভাবে স্পষ্ট করে দেখা যায় না। আমরা উঠে দাঁড়াতেই ও আমাদের দিকে তাকিয়ে আঙুল নিজের ঠোঁটে রাখলো, তার মানে সে শব্দ করতে বারণ করছে। আর সে এবারে এক নিমেষে অতি দ্রুততার সাথে আমাদের ঘরে জ্বলতে থাকা মোমবাতিটাও নিভিয়ে দিল। সঙ্গে সঙ্গে আমাদের ঘরটাও পুরো অন্ধকারে তলিয়ে গেল। আমরা এখন নিজেরা নিজেদের দেখতে না পারলেও অনুভব করতে পারছি। আমাদের ইন্দ্রিয় এখন এতটাই সজাগ যে একটা পিন পড়া শব্দ যেন স্পষ্ট কানে ধরা পড়বে। এইসব কথা ভাবছি, এমন সময় বাইরের ফ্লোরে হালকা ঠকঠক করে জুতোর এগিয়ে আসার শব্দ শুনতে পেলাম। লোকটা সিঁড়ির দিক দিয়ে একদম সোজাসুজি এগিয়ে এলো আমাদের উল্টো দিকের ঘরটায়। তাকে এখন আবছা অন্ধকারে একটা ছায়ামূর্তি ছাড়া অন্য কিছু মনে হচ্ছে না। অন্ধকার ছায়ামূর্তিটা এবার ইতস্তত করে চারপাশটা এদিক ওদিক ঘাড় ঘুরিয়ে দেখে নিল কেউ আছে কিনা। সে চুপচাপ এবার এগিয়ে গেল খুন হওয়া ঘরের দিকে, আর দরজায় কি যেন একটু সময় নিয়ে খুটখাট শব্দ করে কিছু একটা করছে। আমি বুঝলাম লোকটা চোর হলে এইসব তালা ভাঙা তার বাম হাতের কাজ। লোকটা এবার চুপিসারে প্রবেশ করলো ঘরের ভিতরে। ও এবার আমাদের দিকে তাকিয়ে ঘাড় নাড়তেই বুঝতে পারলাম সময় উপস্থিত। সঙ্গে সঙ্গে আমরা হালকা পায়ে এগিয়ে গেলাম ঘরের দরজাটার দিকে। লোকটা ঘরের আলো জ্বেলে দরজাটা হালকা টেনে ঘরের সবকিছু যেন লণ্ডভণ্ড করছে। সে হয়তো প্রচণ্ড আগ্রহে কিছু যেন খুঁজে চলেছে। ওর দিক থেকে খুঁট করে শব্দ হতেই বুঝতে পারলাম ওর রিভলভারটা এতক্ষণে ওর হাতে উঠে এসেছে। দাসবাবু নিজের হাতের মাইক্রোফোনে খুব আস্তে আস্তে যেন কিছু একটা বলল। এবার একটুও সময় নষ্ট না করে ও প্রচণ্ড জোরে দরজায় একটা আঘাত হেনে এগিয়ে গেল রিভলভার হাতে ঘরটার দিকে। তার রিভলভার এখন তাক করা আছে ঘরে থাকা লোকটার ওপর। কিন্তু লোকটাও বোধ করে প্রস্তুত ছিল। সে একটা লাফ মেরে খাটের ওপর আঘাত করে ওর দিকে প্রচণ্ড আক্রোশে আক্রমণ করল। ও রিভলভার ততক্ষণে মাটিতে লুটোপুটি খাচ্ছে। চোখের সামনে ততক্ষণে দেখতে পাচ্ছি একটা ধস্তাধস্তির শব্দ। ও মোক্ষম প্যাচে লোকটার মুখে একটা ঘুষি চালালো। লোকটাও ছেড়ে দেওয়ার পাত্র না। সেও তার বিপরীতে একটা আঘাত করলো ওর মুখে। একটুক্ষণের জন্য হয়তো ও অন্যমনস্ক হয়েছে, কিন্তু তার আগে এই লোকটা মাটিতে পড়ে থাকা রিভলভারটা দেখতে পেয়েছে। আমি ততক্ষণে বুঝে গেছি আমার করণীয় কি। অতি দ্রুত একটা লাফ মারলাম সেই দিকে। টেবিলের ওপর থাকা একটা কাঁচের গ্লাস ভেঙে হলেও একটা ডিগবাজি খেয়ে আমি পৌঁছে গেলাম রিভলভারটার কাছে। ওটা হাতে আসতেই আমি সেটা ওর দিকে ছুঁড়ে মারলাম, আর সঙ্গে সঙ্গে ও প্রচণ্ড স্পিডে একটা ক্যাচ করে ধরে দিল সেটা। আর ঠিক সেমন সময় বাইরে অনেকগুলো লোকের বুটের শব্দ শুনতে পেলাম। ততক্ষণ আর বলে দিতে হবে না যে পুলিশের প্রায় 10টা বন্দুক তখন তাক করা অপরাধীর দিকে। কেশরীলাল নামক লোকটা তখন রাগে ফুঁসছে। তার চোখ যেন লাল হয়ে উঠেছে। প্রতিটা মুহূর্তে তার হিংস্রতা যেন ফুটে উঠেছে তার শরীরে। সে চিৎকার করে বলল, আমাকে ফাঁসানো হয়েছে। আমি আমি হিরে চুরি করিনি। আমাকে যেতে দাও। সব কটাকে দেখে নেবো, কিন্তু আমি কাউকে ছাড়বো না। ও হাসি মুখে তার কাছে এগিয়ে গিয়ে বলল, তুমি একদম ঠিক বলেছো কেশরীলাল, হিরে তুমি পাওনি, কিন্তু সেটা চুরি করতে এসে খুনটা যে তুমি করেছো, ওটার দায় কি তুমি অস্বীকার করতে পারো? অত তেজি লোকটার তেজ যেন হঠাৎ করেই উবে গেল।
তার দিক থেকে যে আর কোনো উত্তর আসবে না সেটা সহজেই অনুমান করা যায়। ঠিক এমন সময় হোটেল ম্যানেজার দুটো পুলিশ সময় তনয়া দেবীকে এই রুমের বাইরে এনে হাজির করে বলল, দেখুন ব্যোমকেশ বাবু, এই মহিলা এখন এত রাতে পালাবার চেষ্টা করছিল কাউকে কিছু না বলে। নিচে ভাগ্যিস পুলিশ ছিল, ওরাই ধরেছে। আমার মনে হয় এ অনেক কিছু জানে, একেই ধরে জেরা করুন। মিসেস চ্যাটার্জি, আপনি এত বড় ঘরের মহিলা, আপনি দাঁড়িয়ে থাকবেন কেন? আসুন, ঘরে আসুন, ওই চেয়ারটায় গিয়ে বসুন। দাসবাবু, সবাইকে একটু ভেতরে আসতে বলুন, তবে পুলিশরা কেউ যেন তাদের বন্দুক না নামায়। আপনাদের একটা গল্প বলবো, কেমন? একটু দাঁড়ান। বলেও পকেটে হাত ঢুকিয়ে বার করে আনলো একটা সিগারেট, তারপর সেটা আগুন জ্বালিয়ে দিল। একটা বড় শুকটান দিয়ে সে এবার বলা শুরু করলো। কি মিসেস চ্যাটার্জি, আপনি তো আমাকে হিরে খোঁজার দায়িত্ব দিয়েছিলেন, তবে আপনি নিজেই রাতের অন্ধকারে পালাচ্ছিলেন কেন, একটু জানতে পারি? মিসেস চ্যাটার্জির মুখটা ততক্ষণে কিশমিশের মতো চুপসে গেছে। তিনি আতঙ্ক ভরা কণ্ঠে বললেন, ওই কেশরীলাল, ওই কেশরীলাল চোর। ও চুরি করেছে আমার হিরেটা। ওকেই আপনারা ধরুন। ও আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছিল, তাই আমি হোটেল ছেড়ে পালাচ্ছিলাম। হঠাৎ সবাইকে অবাক করে চিৎকার করে কেশরীলাল বলে উঠল, মিথ্যে মিথ্যে মিথ্যে, সবটা মিথ্যে। হিরেটা আমি চুরি করতে আসলেও ব্যাগে হিরেটা আমি কিছুতেই খুঁজে পাইনি। ও আমাকে ধোকা দিয়েছে, আর টাকা যাতে দিতে না হয় সেই জন্যই ও আমাকে ফাঁসাতে চাইছে। দাসবাবু একটা হুঙ্কার দিলেন। এবার সবাই চুপ। তিনি বললেন, আমরা তো কিছুই বুঝতে পারছি না কে খুনি বা কোথায় সে হিরে। চোর হিরে পায়নি, আবার মহিলা ওকে দোষারোপ করছে। তার খুনটাই বা তবে হলো কিভাবে? ওর মুখে হাসি এবার একটা ধোঁয়ার রিং ছেলে বলাও শুরু করলো। প্রথম, আপনাদের জানা উচিত একটা পুরনো ঘটনা। আজ থেকে প্রায় 5 বছর আগে একটা সোনার দোকান লুট করতে ধরা পড়ে দুটো কম বয়সী ছেলে। একজনের নাম রাজনাথ সিং আর অপরজন কেশরীলাল। প্রায় 12 থেকে 13 লক্ষ টাকার সোনা চুরি করতে গিয়ে ধরা পড়েছিল তারা। আর এই যে দুজনের ছবি, ভালো করে এই লক্ষ্য করলে দেখতে পাবেন রাজনাথ ছেলেটি কিন্তু তখন দাড়ি গোঁফ রাখত। আর সব থেকে আশ্চর্য ব্যাপার হলো, এই রাজনাথ সিং ছেলেটাকে পুলিশ ধরলেও ছেড়ে দিয়েছিল কয়েকদিন জেল খাটিয়ে। কারণ তারা যত সোনা চুরি করেছিল সেটা অর্ধেক অর্ধেক নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছিল। তবে রাজনাথ বলে ছেলেটি নিজের ভাগ কোথায় আছে বললেন, কেশরীলাল কিছুই বলেনি। তাই তো কেশরীলাল? আর সেই শত্রুতার জন্যই খুন করলে ওকে, তাই তো কেশরীলাল? মিথ্যে কথা। ওই চোরচুর রাজনাথ আমায় ঠকিয়েছিল। আমি ওকে বন্ধু ভেবে সবটা বলতাম, তাই ও জানতো আমি কোথায় আমার মাল লুকিয়ে রেখেছি। কিন্তু কিন্তু পুলিশ ধরার পর ও আমার সাথে বেইমানি করলো। নিজের জিনিস সে আগেই লুকিয়ে রেখেছিল, আর আমার লুকিয়ে রাখা মালের হদিস দিতেই পুলিশ ওকে ছেড়ে দিল। আমার মালও আমি পেলাম না, তার উপর 5-5টা বছর জেলের অন্ধকারে কাটিয়েছি আমি। আর ও এখানে লুকিয়ে বসেছিল এই হোটেলে। কি ভেবেছে আমি জানতাম না? হ্যাঁ, ভগবান ঠিক আছে, তাই আমার হাতে এনে ফেলেছিল ওকে। হেসে ও বলল, তবে তোমরা কি জানতে যে এই মহিলা এই দুজনকেই ঠকাচ্ছে? মহিলা হিরে বার করার নাটক করতে, বা বলা যায় হিরে চুরি হয়ে যাওয়ার নাটক সাজাবার জন্য সুখবীরকে 20,000 টাকা দিয়েছিল। তবে তিনি জানতেন না এদের শত্রুতার কথা। আর ভুলবশত কেশরীলালকে তিনি দায়িত্ব দেন হিরেটা হোটেল দিয়ে বাইরে বার করতে। তাই তো ঠিক বলছি তো তনয়া দেবী? ওনার দিক থেকে কিছু উত্তর আসবে না দেখে ও এবার বলা শুরু করলো। যখনই কেশরীলাল সুখবীরকে সামনে দেখে, সঙ্গে সঙ্গে তার শরীরের রক্ত গরম হয়ে ওঠে। সে নিজের উপর কর্তৃত্ব হারিয়ে গলা টিপে খুন করে বসে সুখবীরকে, আর তাড়াতাড়িতে হিরেটা নিয়ে পালায়। দাসবাবু চিন্তিত স্বরে বললেন, হিরে তো কারোর কাছেই নেই, কারণ চুরি হয়ে যাওয়ার পর থেকে হিরের কোনো হদিশ কেউ পায়নি। ভেরি গুড কোয়েশ্চেন। উত্তরটা হলো কোনো হিরে চুরি যায়নি। তনয়া দেবী এখানে একটা ছলনার আশ্রয় নেন। তিনি তার হিরেটা চুরি হয়েছে তার একটা ঘটনা সাজানোর চেষ্টা করছিলেন। তবে সেখানে যে একটা খুন হয়ে যাবে তার আশা তিনি করেননি। আর এই খুনটা না হলে হয়তো আমার এই নজরে এই কেসে পড়তো না, আর তিনি অতি সহজেই নিজের কাজ হাসিল করে নিতেন। কি কাজ? আমি বলে উঠলাম। মহিলা প্রচন্ড ধূর্ত, তাই তিনি জানতেন যে চিনির দ্বারাও হিরের মতো ক্রিস্টাল বানানো সম্ভব। আসলে তিনি কারিগরকে দিয়ে চিনি গলিয়ে তা দিয়ে অবিকল একটা হীরের ক্রিস্টাল বানিয়ে রাখেন, আর সেটা চুরি হওয়ার জন্য এই এত কিছু নাটক সাজান। ওনার আসল উদ্দেশ্য ছিল ওই হীরের যেহেতু ইন্স্যুরেন্স করানো ছিল, ওটাকে চুরি হয়েছে দেখিয়ে সেই টাকা হাত করার।
আমি খোঁজ নিয়ে দেখেছি ওনাদের ব্যবসায় মন্দা চলছিল, এমন সময় 10 লাখ টাকা পেলে ওটা ওদের জন্য একেবারে গোল্ডেন চান্স হতো, তাই এত সব কাণ্ড। তবে এটা আমিও ধরতে পারতাম না যদি সেই দিন আমার বাড়িতে আমি হীরের লাল ব্যাগটায় পিঁপড়ে না দেখতাম। আসলে খুন হওয়ার দিন সকালে হালকা বৃষ্টি হয়েছিল, আর চুরি করে নিয়ে বেরিয়ে যাওয়ার সময় কেশরীলাল হোটেল থেকে বেরোবার সময় সেটা ভিজে যায়, আর চিনির ক্রিস্টাল গলে যাওয়ার সঙ্গে সঙ্গেই সেখানে আর কিছু থাকে না। কেশরীলাল সেখানে কিছু না পেয়ে ব্যাগটা ফেলে যায় হোটেলের বাইরে, আর সেই ব্যাগ থেকে আমি জানতে পারি আর বুঝতে পারি সবটা যে হিরেটা মহিলার কাছেই আছে। আশা করি সব রহস্যের সমাধান হয়ে গেছে, তাই তো? যে চ্যাটার্জি, আপনার হিরে আপনি পেয়ে গেলেন, আর দাসবাবু আপনার খুনিও আপনি পেয়ে গেলেন। তবে আমার কাজ শেষ, তাই তো? কিন্তু হঠাৎ করেই আমার মাথার মধ্যে একটা প্রশ্ন ওকে দিল। আমি সেটা করেই ফেললাম। সবটাই তো বুঝলাম, কিন্তু এই কেশরীলাল আবার হোটেলে ফিরে আসলো কেন? সে তো পালিয়ে গিয়ে গা ঢাকা দিতেই পারতো। ও আমার পিঠে চাপড় মেরে বলল, সব থেকে বড় রহস্য এটাই, আর এটার উদ্ঘাটন করার জন্য আমার একটু ম্যানেজার বাবুর সাহায্য নিতে হবে। ম্যানেজার বাবু, আপনার চেনা একটা কাঠের কাজ করার লোককে খবর দিন তো। তার জন্য হোটেলের বাইরে যেতে হবে না ব্যোমকেশ বাবু। নূর মাহমুদ আমাদের হোটেলেরই এক বেহারা, সে কাঠের কাজ জানে। আমি তাকে খবর দিচ্ছি, খালি কাঠ কাটার যন্ত্রপাতি জোগাড় করতে হবে, সময় লাগবে। সে সময় লাগুক, ততক্ষণ আর একটা ঘটনা বলি। সুখবীর সিং এখানে 2 বছর হোটেলের কাজে যোগ দেয় ঠিকই, তবে তার কাছে তখনও ছিল তার ভাগের চুরি করা সোনার গহনা আর দামি কিছু পাথর, আর সে সেটা নিয়েই এই হোটেলের কাজে যোগ দেয়। কিছুদিনের মধ্যেই সে হোটেলের ঘরও পেয়ে যায় আর কাজও। তাই সে ঠিক করে একটা মজবুত খাট বানাবে, যা আমরা ম্যানেজার বাবুর দিয়ে জানতে পারি প্রথম দিন। আসলে রাজনাথ সিং তখন সুখবীর নাম নিয়ে বহাল তবিয়াতে সবার মন জয় করে নিয়েছে, আর সে খাট বানানোর নাম করে তাতে তৈরি করে একটা গুপ্ত কুঠুরি, আর সেইখানেই লুকিয়ে রাখে সেই সমস্ত সোনার জিনিস ও চুরি যাওয়া সম্পত্তি। আর কেশরীলাল সেই সম্পত্তির খোঁজেই এসেছিল আজ, আর এটার জন্যই ধরা পড়ে সে। সেই দিন খুন করে ফেলার জন্য সেগুলো কোথায় লুকোনো আছে সে তখন জানতো না। আজ সে তাড়াতাড়ি সেগুলো খুঁজে বার করে নিয়ে পালাতে চেয়েছিল। এই তো লোক এসে গেছে। খাটের নিচের দিকটার বাম পাশের পায়াটা একটু কেটে ফেলুন তো দেখি। খাটের পায়াটা কেটে ফেলার সাথে সাথেই সেইখান দিয়ে উদ্ধার হলো বছর 5 আগের চুরি হয়ে যাওয়া সোনার অজস্র গয়না আর দামি পাথর। ও আর আমি সেখানে আর বসিনি, তখনই উঠে চলে আসি, কারণ কাজ সব শেষ। সমস্ত সমস্যার সমাধান হয়ে গেছে। ওর বুদ্ধির জেরেই আজ সমস্ত রহস্যের সমাধান আমাদের কাছে সামনে এলো। ওর মুখের হাসিটাই বলে দিচ্ছে কেসটা কতটা আনন্দ ওকে দিয়েছে। তার ঠিক 3 দিনের মাথায় দাসবাবু আমাদের বাড়ি এলেন, হাতে একটা বড়সড় মিষ্টির প্যাকেট, সাথে একটা খাম। আর ওনার হাতের যে খামটা রয়েছে তাতে ছিল সরকার বাহাদুরের একটা চিঠি, তার কেস সলভ করে দেওয়ার জন্য ধন্যবাদপত্র। তার সাথে খামের ভেতর ছিল বেশ মোটা অঙ্কের টাকা, সেটা দিয়ে আশা করি ওর 1 মাস শুয়ে বসে ঠিক চলে যাবে।